আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি আয়রন ডোমে লঞ্চার ধ্বংসের দাবি হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব সীমান্তবর্তী গ্রাম দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের। এদিকে যুদ্ধমন্ত্রীর পর ইসরায়েলের গাজা ডিভিশনের কমান্ডারের পদত্যাগ। এরপর জানিয়ে দিব যুদ্ধবন্ধে মার্কিনীদের কাছে আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের। আরও জানিয়ে দেব শপথের একদিন পর মোদিকে অভিনন্দন জানালেন শাহবাজ। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে বড় সাফল্য পেল কট্টর ডানপন্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি আয়রন ডোম লঞ্চার ধ্বংসের দাবি হিজবুল্লাহর। লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে যে তারা একটি গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করেছে। লেবানন ভিত্তিক গোষ্ঠীটি তাদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে। আর ইসরায়েলের গর্বের আয়রন ডোমের উপর এটাই প্রথম সফল হামলা। ক্ষেপণাস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা 90 সেকেন্ডের ক্লিপটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের রামট নাফাতলিতে একটি সামরিক ঘাঁটিতে একটি আয়রন ডোম লঞ্চারের দিকে উড়তে দেখায়। আঘাতের সাথে সাথে ভিডিওটি শেষ হয়ে যায়। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা তাদের লঞ্চারগুলোর কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয়। এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার রাডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন ডোমের একটি অংশে আঘাত হানা হয়েছে, যদিও এটি অস্পষ্ট রয়ে গেছে যে কতটা ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অ্যান্ড ডেমোক্রেসিসের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জো ট্রুজম্যান বলেছেন, এই প্রথম মনে হচ্ছে যে হিজবুল্লাহ একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আয়রন ডোম লঞ্চারে আঘাত করেছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে এটি করার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো প্রমাণ দেখিনি যে তারা সফল হয়েছে। সীমান্তবর্তী গ্রাম দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি গ্রাম দখলের দাবি করেছিল রুশ সেনারা। তবে সোমবার তাদের এমন দাবি অস্বীকার করেছে ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রবিবার রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ দাবি করেছিলেন যে চেচেন ভিত্তিক বিশেষ বাহিনী ইউনিটের নেতৃত্বে রুশ বাহিনী ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের রিজিভকার একটি সীমান্তবর্তী গ্রামের দখল নিয়েছে। এটি নিয়ন্ত্রণে রুশ সেনাদের নেতৃত্ব দিয়েছে আখমাত চেচনিয়া ইউনিট। তিনি বলেন, সেখানে বড় আকারের পরিকল্পনা অগ্রগতি করছে রুশ সেনারা এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়ায় ইউক্রেন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। সুমির এক স্থানীয় কর্মকর্তা ইউরি জার্কো সোমবার ইউক্রেনীয় গণমাধ্যম সাসপিলনে দেওয়া এক সাক্ষাৎকারে রিজিভকায় রুশ সেনাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন তিনি। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো বিবৃতি প্রকাশ করেনি। মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করা এক বৈঠকে কাদিরভ বলেছিলেন কয়েক হাজার সেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে প্রস্তুত রয়েছে। ইতোমধ্যেই কাদিরভের প্রায় 43,500 সেনা মস্কোর পক্ষে লড়াই করছে। যুদ্ধমন্ত্রীর পর ইসরায়েলের গাজা ডিভিশনের কমান্ডারের পদত্যাগ। ইসরায়েলি সেনাবাহিনী 134 ফর ফায়ারফক্স ডিভিশন বা লোকমুখে পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছেন। এর আগে নেতানিয়াহু সরকারের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টোজ পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড।
খবরে বলা হয়েছে, গতকাল রোববার নিজের পদত্যাগের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। তিনি তার পদত্যাগের বিবৃতিতে বলেছেন, গত ৭ অক্টোবর গাজা সীমান্তবর্তী সম্প্রদায়ের মানুষকে রক্ষায় আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা পালন করতে আমি ব্যর্থ হয়েছি। নিজ নিজ অংশের জন্য সবাইকে দায় নিতে হবে এবং ১৪৩তম ডিভিশনের প্রধান হিসেবে আমি আমার দায় নিচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ডই একমাত্র কর্মকর্তা নন যিনি ৭ অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন। তার আগে গত এপ্রিলে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা অধিদপ্তরের তৎকালীন প্রধান আহরন হালিভা একই দায়ে পদত্যাগ করেন। যুদ্ধবন্ধে মার্কিনীদের কাছে আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৮ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার গাজায় যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। সোমবার ১০ জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে হামাস। এতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানানো হয়। হামাসের এক সিনিয়র নেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে সফরের প্রাক্কালে এ আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সোমবার মিশর সফরে যাওয়ার কথা রয়েছে। গাজার এ যুদ্ধের বিস্তৃতি যেন লেবানন পর্যন্ত ছড়িয়ে না যায় এমন লক্ষ্য নিয়ে তিনি এ সফর করবেন। হামাসের সিনিয়র নেতা আবু জুহরি বলেন, আমরা গাজায় যুদ্ধবন্ধে যে কোনো প্রাসঙ্গিক চুক্তিতে রাজি আছি। উপত্যকায় যুদ্ধবন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে আমরা মার্কিন প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। শপথের একদিন পর মোদিকে অভিনন্দন জানালেন শাহবাজ। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদীকে অভিনন্দন জানান শাহবাজ। মোদীকে ট্যাগ করে তিনি লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন। প্রসঙ্গত, গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় রাষ্ট্রপতি ভবনের সামনে রাইসিনা হিলস চত্বরে প্রায় ৮,০০০-এরও বেশি অতিথির সামনে শপথ নেন নরেন্দ্র মোদী। শপথ নেওয়ার একদিন পর তাকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। মোদীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রতিবেশী দেশ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও ৬ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। উল্লেখ্য, মঙ্গলবার ৪ জুন দিনভর ভোট গণনা শেষে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী ঘোষণা করা হয়। এনডিএ দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৯৩টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বিরোধী দলের প্রধান জোট ইন্ডিয়া জয় পায় ২৩৪টি আসনে। এদিকে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় জোট সরকার গঠন করতে বাধ্য হন নরেন্দ্র মোদী। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে বড় সাফল্য পেল কট্টর ডানপন্থীরা। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে বড় সাফল্য পেয়েছে কট্টর ডানপন্থী দলগুলো। তাদের এই সাফল্য ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে পারে। ৪ দিনের এই নির্বাচন স্থানীয় সময় রবিবার শেষ হয়। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২১টি দেশের ভোটাররা ভোট দেন। ভোটারের সংখ্যা ৩৫ কোটি। ফ্রান্সের মেরিন লে পেনের ন্যাশনাল র্যালি পার্টি ভোটে এমন পরিমাণে আধিপত্য বিস্তার করেছে যে দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রো অবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ৭২০ আসনের এই পার্লামেন্টে মধ্যপন্থী, উদার ও সমাজতান্ত্রিক দলগুলো মিলে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে যাচ্ছে। এই নির্বাচনের ফলাফল বিশেষ করে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়ার নেতাদের জন্য একটি বড় ধাক্কা। ফ্রান্সের ডানপন্থী মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে প্রায় ৩৩% ভোট।